নমস্কার বন্ধুরা, আজ একটা বিশেষ পর্ব এই কারণে বলছি, কারণ সারা জীবন মানুষ চাকরি করে এবং চাকরির পরে যে কটা দিন বেঁচে থাকে খুব শান্তিতে কাটাবে, এটাই কিন্তু সে সারা জীবন ধরে আশা করে। এবং সারা জীবন সেই বেঁচে থাকার শেষ দিনগুলো যাতে সুখকর হয় তার জন্য কিছু কিছু করে অর্থ সে সঞ্চয় করে। এবং সরকারও কিন্তু সে সংক্রান্ত একটা ব্যবস্থাপনা করে রেখেছে দীর্ঘদিন ধরে, যাকে আমরা পেনশন বলে জানি আর কি। তাই পেনশন নিয়ে বিগত কয়েকদিন ধরে কিন্তু এ রাজ্যের কর্মী মহল, শিক্ষক মহলে একটা উৎকণ্ঠার বাতাবরণ তৈরি হয়েছে। তবে এমনি এমনি কিন্তু সেই উৎকণ্ঠা বা উদ্বেগের পরিবেশ তৈরি হয়নি, তার কিন্তু একটা কারণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের একটা খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। দেখুন, রাজ্যে এনপিএস অথবা ইউপিএস চালু হলে তীব্র আন্দোলন হবে, হুঁশিয়ারি কর্মী সংগঠনদের। তো হঠাৎ করে কেন এই আন্দোলনের হুঁশিয়ারি কোন সংগঠনগুলোর? আর এই এনপিএস বা ইউপিএস বিষয়টা কি, আমি সব বিষয়ে আসছি, তবে পটভূমিটা আপনারা জেনে নিন বিষয়টা। সম্প্রতি কলকাতায় এসে পেনশন নিয়ন্ত্রক পিএফআরডিএ পিএফআরডিএ মানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এই সংস্থাটির যে চেয়ারম্যান এস রামান, তিনি জানান যেসব রাজ্যে এখনো এনপিএস চালু হয়নি তার অন্যতম পশ্চিমবঙ্গ। এবার এখানেও তা চালু হবে ভবিষ্যতে, মানে যা তার কথা শুনে মনে হচ্ছে খুব সম্প্রতি, খুব তাড়াতাড়ি চালু হতে পারে। আর এই জায়গাতেই শুরু হয়েছে যত দুশ্চিন্তা, আর সেখান থেকেই বিভিন্ন রকমের কর্মী সংগঠনগুলোর হুঁশিয়ারি আন্দোলনের। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি? এই যে বলা হচ্ছে পেনশনের এনপিএস করা হবে বা ইউপিএস করা হবে, বর্তমানে আদতে পশ্চিমবঙ্গে কি রয়েছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পেনশন সিস্টেমটা রয়েছে, যেটাকে বলা হয় ওপিএস, ওল্ড পেনশন স্কিম, আর এখানে যেটা বলা হচ্ছে এনপিএস নইলে ইউপিএস করা হবে। এবং সেটা যে কেউ একজন ব্যক্তি কিন্তু বলছেন না, খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের বুকে তিনি পিএফআরডি এর চেয়ারম্যান বলছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এবার এনপিএস নইলে ইউপিএস চালু হবে। তাহলে এই ওপিএস, যেটা এতদিন হতো এবং এখনো বর্তমানে পেনশন পাচ্ছেন কর্মীরা এবং শিক্ষকরা, সেটা আদতে কি? সেটা অ্যাকচুয়ালি বিষয়টা আপনারা যারা জানেন প্রত্যেকেই বিষয়টা সম্বন্ধে অবহিত, তো আমি একবার বলে নিই। লাস্ট বেসিক, একজন কর্মী তার রিটায়ারমেন্টের শেষ মাসে যে বেসিক পাচ্ছেন তার যে 50% তিনি পাবেন পেনশন হিসেবে, এবং তার সাথে যুক্ত হবে ডিএ পেনশনে, যেটাকে বলা হয় ডিয়ারনেস রিলিফ। এটা তিনি আজীবন পাবেন, এবং যেমন যেমন ভাবে ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি পাবে সেটা তার পেনশনে লাগু হতে থাকবে। ব্যাস, আর কোনো কিন্তু ঝামেলা এর মধ্যে নেই। তিনি নিশ্চিতভাবে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন এই পেনশনটুকু কিন্তু পেতে থাকবেন। তাহলে হঠাৎ করে এই ওপিএস থেকে এনপিএস বা ইউপিএস এ কনভার্ট করার কারণটা কি হয়ে দাঁড়ালো? তাহলে বলে নি, এনপিএস এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম, আর ইউপিএস হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। এবার আমি যেটা বলছি যে এই যে কারণটা কি, সরকার তো এমনি এমনি এই ওপিএস থেকে এনপিএস বা ইউপিএস এ শিফট করানোর বিষয়গুলো আনছে না। এবং চেয়ারম্যান যিনি এস রামান, তার কথা অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু অলরেডি এই শিফটিংটা হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাকি রয়েছে। তাহলে সেই দিকে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তার জন্য পুরো চিত্রটা বুঝতে হবে, আর সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এবার দেখুন, আমি বলি, এই যে ওপিএস,
ওপিএস থেকে এনপিএস কেন তৈরি হওয়ার, কেন শিফট করার প্রসঙ্গটা কেন আসছে? ভারতবর্ষের আরবিআই সম্বন্ধে তো আমরা সবাই শুনেছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু তাবড় তাবড় অর্থনীতিবিদকে দিয়ে একটা সার্ভে করায়, একটা অ্যাসেসমেন্ট করায় যে ভারতবর্ষে এই যে পেনশন সিস্টেম, সেই পেনশন সিস্টেমটা যদি এই ওপিএস মানে নির্দিষ্টভাবে গ্যারান্টেড পেনশন সারা জীবন একজন কর্মী যাতে পায়, সেই বিষয়টাতে যদি ফিরে আসা যায় বা এটাই যদি কন্টিনিউ করা যায়, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে সরকারের ওপর কতটা চাপ তৈরি হতে পারে, এটা নিয়ে একটা তারা সার্ভে করেছিলেন। এবং সেটা 2060 সাল পর্যন্ত সরকারের কি আর্থিক বোঝা চাপতে পারে সেটা নিয়ে কিন্তু তাদের সেই গবেষণাটা ছিল। এবং সেটা হয়েছিল সেপ্টেম্বর 2023 সালে সেই গবেষণাটা হয়েছিল। এ প্রসঙ্গে বলে রাখি, এই গবেষণার সময়ে এটা ধরে নেওয়া হয়েছিল যে একজন সরকারি কর্মীর বার্ষিক 12% ইনক্রিমেন্ট হবে আর একজন পেনশনারের বার্ষিক 6% পেনশন বৃদ্ধি হবে। এটা ধরে নিয়ে সমস্ত ক্যালকুলেশন করা হয় এবং সেই ক্যালকুলেশন, সমস্ত গবেষণা সবকিছু করার পর যে তথ্যটা উঠে আসে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের কাদের কাছে? সরকার পক্ষের কাছে। সেই সমস্ত অর্থনীতিবিদরা গবেষণা করে বলছেন যে ওপিএস যদি কন্টিনিউ করা যায় তাহলে 2060 সাল পর্যন্ত সরকারের আর্থিক দায়বদ্ধতা এই পেনশনকে নিয়ে বর্তমানে যা রয়েছে তার 4.5 গুণ বৃদ্ধি পাবে। তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কি চাইবে এমন একটা স্কিম কন্টিনিউ করার? সে তো চাইবেই তুলনামূলক কম লায়াবিলিটি যেখানে রয়েছে সেই জায়গায় কর্মীদেরকে শিফট করিয়ে দেওয়া, মানে এনপিএস বা ইউপিএস। পুরো বিষয়টাতেই আমি আসছি, জাস্ট এই মুহূর্তে বলছি ওপিএস থেকে কি কেন শিফট করার প্রশ্নটা আসলো। আশা করি বোঝাতে পারলাম। এই কারণে ওপিএস থেকে কর্মীদেরকে সরিয়ে দিয়ে ইউপিএস বা এনপিএস এ নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু চলছে, যেটা অলরেডি গোটা ভারতবর্ষে বেশিরভাগ রাজ্যই কিন্তু চলে গেছে সেই সমস্ত স্কিমে। এবার আমি যে বিষয়গুলো বলবো সেই ফ্যাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, যাতে সিদ্ধান্তটা আপনি নিজে বুঝে নিতে পারেন, কারো দ্বারা প্রভাবিত না হয়ে যেতে হয় আপনাদের, এবং বিভ্রান্ত যাতে না হতে হয়। কারণ এমন দিন আসছে তাতে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবেন এবং তাতে কিন্তু বিভ্রান্তি বাড়বে বই কমবে না। তাই এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে একদম সঠিক ধারণা আপনাদের এবং আমাদের প্রত্যেকের থাকাটা জরুরি। আমি যেটা বলছিলাম, ওপিএস থেকে এনপিএস এ ট্রান্সফার, তাহলে এনপিএস এ যদি ট্রান্সফার করা হয় আমাদের লাভই বাকি, ক্ষতিই বাকি, সবটা বলছি। এই যে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, এটা চালু হয় 2004 সালে। 2004 সালে এই ন্যাশনাল পেনশন স্কিম, এটা যেমন গভর্নমেন্ট এমপ্লয়িরা অ্যাভেল করতে পারবে, আবার যারা নর্মাল নন গভর্নমেন্ট বেসরকারি ক্ষেত্রেও কিন্তু সকলে এটা নিতে পারবে, এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবে। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে নিই, এই যে এনপিএস, একজন সরকারি কর্মী যে বেতনটা পায় তার বেসিক প্লাস ডিএ, এই দুটো একত্রিত করে যে অ্যামাউন্টটা হয় সেখান থেকে 10% এবং গভর্নমেন্ট মানে সরকার দেবে 14%, একটা কন্ট্রিবিউশন। অর্থাৎ একজন সরকারি কর্মীর বেসিক এবং ডিএ মিলে যে অ্যামাউন্টটা হবে সেখান থেকে 10% কেটে নেওয়া হবে এবং 14% গভর্নমেন্ট দেবে কিছু টাকা, সে একটা অ্যামাউন্ট দেবে 14%।
সেই 14% এবং 10% একত্রিত হয়ে যে ফান্ডটা তৈরি হবে সেটা চলে যাবে শেয়ার মার্কেটে। শেয়ার বাজার সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই ধারণা রয়েছে। এই যে শেয়ার বাজারে চলে যাবে, এখানেই শুরু হয়েছে সমস্ত জটিলতা। কারণ আমরা প্রত্যেকে জানি যে শেয়ার মার্কেট বিষয়টা কি। এখানে 10 টাকা আমি ইনভেস্ট যদি করি, সেটার ভ্যালু 100 টাকাও হতে পারে, 1000 টাকাও হয়ে যেতে পারে, 1 লক্ষ টাকাও হয়ে যেতে পারে, আবার সেই 10টা টাকা শূন্যও হয়ে যেতে পারে। আমি কিন্তু কাউকে নেগেটিভ সেন্সে বলছি না, আমি ফ্যাক্টটা বলছি। তাহলে এই জায়গা, এই যে শেয়ার মার্কেট, যেখানে টাকার ভ্যালুর কোনো নিশ্চয়তা নেই, সেখানে কি আপনি চাইবেন সেই জায়গায় আপনার টাকাটাকে ইনভেস্ট করা হোক? তাহলে এটা একটা প্রশ্ন এখানে রয়েছে সেটাকে ইনভেস্ট করার বিষয়ে। সেখানেও বেশ কিছু অপশন রয়েছে। ইনভেস্ট আপনি কিভাবে করবেন সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করছে। আর এই জায়গাটা না জানলেই কিন্তু আপনি বিভ্রান্ত হবেন। সেই ভয়টা কাজ করবে, আমার সব টাকাই হয়তো হারিয়ে যাবে। না, একদমই না। কেন সেটা একটু বুঝুন ভালো করে। এই যে সারা জীবন আপনার কাছ থেকে 10% কেটে নেওয়া হলো, গভর্নমেন্ট দিল 14%, দিয়ে একটা অ্যামাউন্ট তৈরি হলো। সেই অ্যামাউন্টটা, সেই টাকাটা পুরোপুরি কি শেয়ার বাজারে চলে যাবে? একদমই নয়। আপনি চাইলে সেই টাকার 25% শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, 50% ইনভেস্ট করতে পারেন, 75% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন। তার মানে কি আপনাকে এই অ্যামাউন্টগুলো ইনভেস্ট করতেই হবে? একদমই নয়। এখানেও একটা সুযোগ রয়েছে। আপনি চাইলে 0%ও ইনভেস্ট করতে পারেন সরাসরি শেয়ার মার্কেটে, মানে 1 টাকাও ইনভেস্ট করতে নাও পারেন। তাহলে আপনার টাকাটা কি করতে হবে? সেক্ষেত্রে গভর্নমেন্ট যে স্কিমগুলো রয়েছে, কর্পোরেট ফান্ডগুলো, কর্পোরেট ডেট ফান্ড যেগুলো রয়েছে, যেটাকে বলা হচ্ছে স্কিম জি, সেখানে আপনার টাকার কিন্তু একটা সুরক্ষা রয়েছে। বার্ষিক রিটার্ন মোটামুটি 8 থেকে 10% বলা যেতে পারে, অ্যাপ্রক্সিমেট ধরা যেতে পারে। সেখানে একটা নির্দিষ্ট সুরক্ষা রয়েছে, যেহেতু সেটা সরকারি বন্ড, সেটা সরাসরি শেয়ার মার্কেটে, বেসরকারি কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন না। মানে বাজারের ওঠানামার ওপর আপনার টাকাটা কিন্তু সরাসরি এফেক্টেড হবে না। এবং এই পার্টিকুলার যে জিরো ইনভেস্টমেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ চয়েস। এগুলো কিন্তু আমাদের অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে জেনে রাখাটা দরকার, কারণ অদূর ভবিষ্যতে এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে আরো বেশি করে পাজল করবে। এই অ্যাক্টিভ চয়েসে আপনি 0% ইনভেস্ট করেও নিজের সারা জীবনের সঞ্চিত টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনাকে এনপিএস এ যেতেই হচ্ছে। তাহলে আপনার টাকা কিন্তু মোটামুটি 8 থেকে 10% রিটার্ন আপনি মাসে মাসে পেনশন হিসেবে পাবেন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি 0% ইনভেস্ট করতে পারেন, আবার যেটা বললাম 25%, 50%, 75%ও ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে সরাসরি। এটা পুরোপুরি আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি 0% ইনভেস্ট করে 8 থেকে 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। আর এক্ষেত্রে মোটামুটি 10 to 15% একটা এক্সপেক্ট করতে পারেন। এগুলো কিন্তু একদম মানে ফিক্সড ইন্টারেস্ট রেট, সেটা কখনোই কেউই বলবে না, জগতে কেউ বলতে পারবে না, জাস্ট এক্সপেক্টেড রিটার্ন। তা এখন আপনি 60 বছর বয়সে রিটায়ার করলেন, এনপিএস এ আপনি সারা জীবন টাকা কাটিয়েছেন, আপনার বেসিক এবং ডি এর 10% করে, এবং গভর্নমেন্ট দিয়েছে 14% করে, দিয়ে ধরুন আপনার পেনশনের সময় 50 লাখ টাকা হলো, 50 লক্ষ টাকা হলো। তাহলে কি এখন আপনি পুরো 50 লক্ষ টাকাই পাবেন এই এনপিএস স্কিমে? না,
আপনি এখান থেকে পাবেন 60% টাকা, মানে 3 লক্ষ টাকা আপনি হাতে পাবেন, এবং সেটা অবশ্যই ট্যাক্স ফ্রি হবে। এটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। তাহলে এই 60% টাকা আপনি হাতে পেলেন, বাকি 40% টাকা, বাকি যে 40% টাকা মানে 2 লক্ষ টাকা, সেটা আপনাকে কোনো জেনারেল ইন্স্যুরেন্স, যেটাকে বলা হয় অ্যানুইটি, সেই জেনারেল ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতেই হবে। আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে এই 40% টাকাটাকে, যাকে বলা হচ্ছে অ্যানুইটি। আর এই যে 40%, যে 2 লক্ষ টাকা আপনি ইন্স্যুরেন্সে দিলেন, সেখানে এমন কোনো স্কিম বেছে নিলেন আপনাকে মাসে মাসে সেই টাকাটাকে রিটার্ন দেবে পেনশন হিসেবে, আর সেটা কিন্তু ট্যাক্সেবল। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে আপনি পুরো টাকাটা কিন্তু হাতে পাবেন না পেনশনের সময়। 60% টাকা হাতে পাবেন যেটা ট্যাক্স ফ্রি, 40% টাকা আপনাকে কোনো জেনারেল ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে হবে, যেটাকে বলা হয় অ্যানুইটি। সেটা আপনি মাসে মাসে আপনি পাবেন। এটা একটা বিষয় থাকছে এনপিএস এ। আর সব থেকে বড় বিষয় যেটা যেটা ওপিএস এ ছিল, ডিএ যুক্ত হতো প্রতি মাসে মাসে বা বছরে, যে ডিএ গুলো দেওয়া হয় সরকারের তরফে, যেটাকে পেনশনে বলা হয় ডিয়ারনেস রিলিফ, সেই ডিয়ারনেস রিলিফ কিন্তু এনপিএস এ যুক্ত হবে না। এটা একটা প্রবলেম এখানে। মানে সময়ের সাথে সাথে যে মূল্য বৃদ্ধিকে ডিফিট করা, যে মূল্য বৃদ্ধিতে আপনার টাকার যাতে মূল্য না কমে যায়, তার জন্য তো ডিয়ারনেস রিলিফ বা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয় আমাদের। আপনি যদি এনপিএস এ থাকেন, পেনশনে যখন আপনি যাবেন, পেনশন যখন পাবেন আপনি, সেই সময় কিন্তু আপনার এই টাকার মধ্যে কোনো রকম ডিএ বা ডিয়ারনেস রিলিফ যোগ হবে না। এই গেল এনপিএস এর শারীরিক চিত্র। এই এনপিএস এর দুটো টিয়ার হয়, টিয়ার 1 আর টিয়ার 2। সরকারি কর্মী যারা, তাদের অটোমেটিক টিয়ার 1 হয়ে যায়। আমি যে এতগুলো কথা বললাম সেটা টিয়ার 1 নিয়ে। আর টিয়ার 2 যে কোনো পাবলিক, সে চাকরি করুক বা না করুক, বেসরকারি ক্ষেত্রে চাকরি করুক বা যে কোনো ক্ষেত্রে, টিয়ার 2-তে আপনি কাজ করতে, আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যে কোনো সময়ে টাকা তুলতে পারেন, টাকা দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা, কোনো লক ইন পিরিয়ড কিচ্ছু নেই। তবে আপনার এই টিয়ার 2-তে, যেটা সর্বসাধারণের জন্য, সেটা কিন্তু ট্যাক্সেবল। আর টিয়ার 1-এ 60 বছর পর্যন্ত, আমি যে এতক্ষণ ধরে বললাম যাদের সম্বন্ধে, সরকারি কর্মী যাদেরকে এনপিএস এর আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 60 বছর পর্যন্ত টাকাটা লক ইন থাকবে। মানে আপনি রিটায়ারমেন্টের আগে কিন্তু সেই টাকাটা তুলতে পারবেন না। আর টাকা তুলতে পারলেও, যেটা বললাম, 60-40-তে ভাগ হয়ে যাবে। 60% হাতে পাবেন, 40% দিতে হবে কোনো জেনারেল ইন্স্যুরেন্সে, কোনো পেনশন ফান্ড, কোনো পেনশন আপনার যেগুলো হয় পলিসিগুলো, সেগুলোতে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, যেগুলো মাসে মাসে আপনি পেনশন হিসেবে পাবেন। তাহলে এটা হলো এনপিএস এর চিত্র। এবার আমি বলবো ইউপিএস এর চিত্রটা কি, তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন দিকে যাবেন। আমি সেটাও বলবো, সেই বিষয়ে আমি একটা সঠিক পরামর্শ আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলবো, দেখতে থাকুন। এবার দেখে নিন ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম, যেটা চালু হয় 1 এপ্রিল 2025 সালে। এখানে বলে নিই, এই ইউপিএসটা শুধুমাত্র এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই কিন্তু চালু আছে। কোনো বেসরকারি এমপ্লয়ি বা সাধারণ মানুষ কিন্তু এই ইউপিএস করতে পারবে না। এই ইউপিএস এর সব থেকে ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে একটা আর্থিক সুরক্ষা। কিরকম আর্থিক সুরক্ষা? এনপিএস এ আপনারা দেখছেন যে টাকার কিন্তু ম্যাক্সিমামটা বা কিছুটা অংশ শেয়ার মার্কেটে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরকারের কোনো লায়াবিলিটি সরাসরি থাকছে না, যে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা পেনশন পাবেন
এনপিএস এ কিন্তু সেটা সরকার বলবে না। কিন্তু এক্ষেত্রে ইউপিএস এ সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কিন্তু সরকার আপনাকে বলে দেবে, আপনি নির্দিষ্টভাবে একটা অ্যামাউন্ট কিন্তু টাকা পাবেনই। আপনার যদি 10 বছর চাকরি কমপ্লিট হয়, আপনি মান্থলি 10,000 টাকা করে কিন্তু পেনশন পাবেন। এবং সেটা কিভাবে নির্ভর করা হবে? লাস্ট 12 মাসের যে স্যালারি তার অ্যাভারেজ নেওয়া হবে, তার 50%। লাস্ট 12 মাসের স্যালারির অ্যাভারেজের 50% আপনার পেনশন হিসেবে ক্যালকুলেশন হবে, এবং সেটা 10 বছর যদি কমপ্লিট হয় তাহলে আপনি 10,000 টাকা আপনি পাবেন মিনিমাম আপনার যে পেনশন। আরো একটা এর পজিটিভ দিক রয়েছে, যে ডিএর কথাটা বললাম, যেটা এনপিএস এ ডিএটা ছিল না, সেই ডিএটা কিন্তু ইউপিএস এ যুক্ত হবে। আপনার যে পেনশন ক্যালকুলেটেড হবে তার সাথে আপনি ডিএটাও পাচ্ছেন। আর এখানেও কিন্তু একটা কন্ট্রিবিউশনের প্রশ্ন আসছে। একজন এমপ্লয়ি দেবে 10%, আর গভর্নমেন্ট দেবে এক্ষেত্রে 18.5%। 18.5%, যেটা এনপিএস এর শেয়ার ছিল 10% গভর্নমেন্ট এমপ্লয়ির আর 14% গভর্নমেন্টের, সেটা এইখানে গভর্নমেন্ট দিচ্ছে বেশি। আর এই যে বেশি দিচ্ছে তারও একটা কারণ রয়েছে, সেটা বলছি। তবে তার আগে এটাও বলি যে এই ইউপিএসেও কিন্তু একটা পার্সেন্টেজ যাচ্ছে, মোটামুটি 25% মতো যাচ্ছে শেয়ারে। এবং কোন শেয়ারে? সেটা সেই গভর্নমেন্ট বন্ডগুলো বা কর্পোরেট ডেট ফান্ড যেগুলো রয়েছে সেখানে, যেটা পুরোপুরি সিকিওর হিসেবে ধরা হয়, মোটামুটি 8 to 10% রিটার্ন। সেটা কিন্তু কোনো বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে যেখানে সরাসরি ইনভেস্ট করে, যে ইকুইটি ফান্ড, সেখানে কিন্তু ইনভেস্ট হচ্ছে না, সেটা গভর্নমেন্ট ফান্ডে ইনভেস্ট হচ্ছে 25 পর্যন্ত, আপ টু 25%। এখানে একটা বিষয় বলার রয়েছে, এই যে 18.5% গভর্নমেন্ট এখানে বেশি দিচ্ছে, মানে এখানে 14% দিচ্ছিল এনপিএস এ, ইউপিএস এ দিচ্ছে 18.5%। এই বেশিটা দেওয়ার কারণই হচ্ছে এখানে যদি কোনো রকম শেয়ারে আপ ডাউন হয়, আপনাকে কোনো টেনশন নেওয়ার কারণ নেই, গভর্নমেন্ট তার কন্ট্রিবিউশন দিয়ে সেই ক্ষতিটুকু কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আর ঠিক সেই কারণেই এখানে বলা হচ্ছে মিনিমাম 10,000 টাকা 10 বছরে আপনার পেনশন থাকবেই। এবং আপনার যেটা আমি বললাম যে লাস্ট 12 মান্থ ক্যালকুলেশন করা হবে। আপনি যদি 25 বছর প্লাস সার্ভিস করেন, 25 বছর প্লাস সার্ভিস করেন, সেক্ষেত্রে লাস্ট 12 মাসের আপনার স্যালারির যে বেসিক সেটাকে অ্যাভারেজ করা হবে, তার 50% আপনাকে পেনশন হিসেবে ধার্য করা হবে। আপনার ডিএ থাকছে, প্লাস প্লাস কি থাকছে, যেহেতু কিছুটা অংশ মোটামুটি প্রায় 25% মতো একটা গভর্নমেন্ট বন্ডে যাচ্ছে, সেখানেও কিন্তু পেনশনটা একটা বাড়ার সুযোগ থাকছে। আর এনপিএস এ যে ড্রব্যাকটা ছিল, এই যে নিশ্চয়তা, যে আর্থিক সুরক্ষার জায়গাটা, সরকার যে অংশটা বলে দিচ্ছে যে আপনি 10,000 টাকা বা আপনার যেটা ঠিক হবে পেনশনে, মানে 12 মাসের অ্যাভারেজ দিয়ে, সেটা তো আপনি পাচ্ছেনই, এটাতে আপনার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। ইউপিএস এর ক্ষেত্রে আমি বলছি, কিন্তু এনপিএস এ সেই নিশ্চয়তাটুকু নেই, এই একটা সমস্যা। তবে আপনার একটা চয়েস রয়েছে এনপিএস এ, আপনি 0% স্কিমটায়, যেটা স্কিম জি, সেটাতে আপনি ইনভেস্ট করলে কিন্তু এই গভর্নমেন্ট ফান্ডের মতোই আপনার টাকাটা সুরক্ষিত থাকবে। তবে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের এই পুরো ব্যাপারটাতে এনপিএস এ কোনো লায়াবিলিটি থাকছে না, যেটা ইউপিএস এ থাকছে। ইউপিএস এ আরও একটা সুবিধা রয়েছে, পেনশনারের মৃত্যুর পর তার ফ্যামিলি, অর্থাৎ যেটাকে ফ্যামিলি পেনশন হয়, যে পেনশনটা পাচ্ছে তার 60% পেনশন কিন্তু পাবে, যেটা এনপিএস এ এরকম কোনো ব্যবস্থা নেই। তাহলে সব দিক বিচার বিশ্লেষণ করলে কিন্তু ইউপিএস কে আমি কিছুটা এগিয়ে রাখবো, যেটা অনেকটা কিছুটা ক্ষেত্রেই কিন্তু এই ওপিএস এর সাথে অনেকটাই মিলছে, যেটা বর্তমানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই চালু রয়েছে।
তাহলে একটা ইন জেনারেল যদি আমি বিষয়টা দেখি, যে আমার যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, একটা চয়েস নেওয়ার বিষয় যদি আসে যে আপনি এনপিএস নেবেন না ইউপিএস নেবেন, তাহলে যদি আপনার বয়স মোটামুটি কম হয় 30, 35, 40-এর মধ্যে, তাহলে একটা ঝুঁকি নেওয়ার জায়গা থাকে যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি মানেই যে আমার টাকা চলে যাবে, এই বিষয়টা ভাবাটাও যেমন উচিত না, আবার প্রচুর টাকা পেয়ে যাব আমি, সেটা অতটা ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়। সেই অনুযায়ী আপনি হয়তো একটা মডারেট রিস্ক নিলেন, আপনি মোটামুটি 25% বা 50%, যেটা আমি এনপিএসটা ডিসকাস করার সময় বলেছিলাম যে আপনি 50%, 75% টাকা ইনভেস্ট করতে পারেন, সেই দিকে আপনি যেতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা উপর নির্ভর করছে। এবং যাদের বয়সটা মোটামুটি 50-এর ওপর, যারা রিটায়ারমেন্টের খুব কাছাকাছি চলে এসেছেন, তাদেরকে কিন্তু ইউপিএস এর দিকে যাওয়াটা উচিত, অনেকটাই সেফ এবং সিকিওর। সেক্ষেত্রে সরকারি একটা নিরাপত্তাও রয়েছে যে আপনি ফিক্সড একটা ডিফাইন্ড একটা পেনশন আপনাকে বলে দেওয়া হবে, এই পেনশনটা আপনি পাবেনই। সরকারি একটা সুরক্ষা কিন্তু এই ইউপিএসটাকে অনেকটাই এগিয়ে রাখছে। তাহলে এই হচ্ছে টোটাল পিকচার। আজকে যদি ওপিএস বর্তমানে পেনশন স্কিমটা চলেও যায়, তাহলেও ইউপিএস এবং এনপিএস এর রাস্তা কিন্তু খোলা রয়েছে। আপনার চয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। পুরো চিত্রটা আমি তুলে ধরলাম। তবে এক্ষেত্রে যারা পেনশন পাচ্ছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই কারণে, কারণ যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে সময় থেকে এই এই ধরনের গভর্নমেন্ট অর্ডারগুলো বেরোয় যে ওপিএস থেকে এনপিএস বা ইউপিএস এ কনভার্ট করার প্রশ্নগুলো আসে, অপশনগুলো দেওয়া হয়, যেই সময় থেকে অর্ডার জারি হয়, যেই ডেট থেকে, তার পরবর্তী নিয়োগ থেকে সেটা কিন্তু ক্যালকুলেশন করা হয়, এফেক্টিভ ধরা হয়। যারা বিগত দিনে পাচ্ছেন তাদেরকে কিন্তু কখনোই এর মধ্যে আনা হয় না, তারা কিন্তু কোনোভাবে এফেক্টেড হওয়ার চান্স থাকে না। তাই আগামী দিনে যারা চাকরি পাচ্ছেন বা যারা কর্মরত রয়েছেন, তাদেরকে কিন্তু অবিলম্বে এই বিষয়গুলো ভাবতে হবে আজকেই। কারণ আজকের এই যে খবরটা আমি দেখালাম, সেটা কিন্তু আর সময় নষ্ট করার মতো বিষয় নয়। আমাদেরকে এই স্মার্ট একটা ডিসিশন এই মুহূর্তেই নিতে হবে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক দুশ্চিন্তার অবসান ঘটাবে, অনেক কনফিউশন দূর করবে। যদি এ সংক্রান্ত বিষয়ে আরও যদি কারো কিছু বক্তব্য থাকে, নতুন কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন। এবং নতুন কিছু ইনফরমেশন যদি দেওয়ার থাকে সেটাও কমেন্ট বক্সে আপনারা দেবেন, তাতে কিন্তু আমি অনেকটাই সমৃদ্ধ হব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।